আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে। আপনারা দেখতে বসেছেন পুষ্টি নিবেদিত রাজনৈতিক এবং সমসাময়িক বিষয় নিয়ে টক শো চলমান দেখার জন্য। আজকে আমরা দুজন অতিথিকে এখানে ডেকেছি। আজকে যে বিষয়টা ঠিক করেছি সেটা খানিকটা আন্তর্জাতিক, খানিকটা জাতীয়, এবং আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তবে মূল বিষয় থাকবে আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে বিদেশ হতে বিদ্বেষ। আমরা বিভিন্ন সময়ে ইন্টারনেটে এবং সামাজিক মাধ্যমে, ইউটিউব থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষকে দেখি যে তারা প্রচুর বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন, এবং কোনো কোনো ক্ষেত্রে তারা সকল ভদ্রতা জ্ঞান শূন্য হয়ে ব্যক্তিকে আক্রমণ করেন। ব্যক্তির কাজের সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু ব্যক্তিকে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করার যে প্রক্রিয়া তারা শুরু করেছেন এই সকল বিষয় নিয়ে, অথবা ক্ষেত্র বিশেষে বিভিন্ন সময় মানুষকে ক্ষতি স্বীকার করার জন্য তারা যে নানান ধরনের বক্তব্য দিয়ে থাকেন, এইগুলি নিয়ে আমরা কথা বলবো। আসলে চুপ করে থাকা এক অর্থে অনেক কিছুকে মেনে নেওয়ার মতোই। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন অতিথিকে এখানে ডেকেছি, এবং তার সঙ্গে আপনারাও আছেন। এবং আপনারা যদি চান, ডিভাইসে যদি আমাদের অনুষ্ঠান দেখতে চান, তাহলে ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে দেখার জন্য আমাদের যে ঠিকানা সেটি হচ্ছে নেক্সাস টেলিভিশন লাইভ। আর যদি ফেসবুকে দেখতে চান তাহলে আমাদের ভেরিফাইড পেজে আপনারা গেলেই দেখতে পাবেন। নেক্সাস টেলিভিশনের ভেরিফাইড পেজ রয়েছে। আমাদের সঙ্গে আছেন আবু আলম শহীদ খান, তিনি সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষক আমার কাছে শব্দটা খুব একটা ভালো মনে হয় না। বিশ্লেষণ যে কোনো কিছু নিয়ে মানুষ করতে পারে যদি তার জ্ঞান থাকে। আপনি আসলে একজন অ্যানালিস্ট, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আপনাকে বিশ্লেষণ করার জায়গাতে নিয়ে গিয়েছে। এবং আছেন আনিস আলমগীর, তিনিও বিশ্লেষক, কারণ সাংবাদিকের কাজই হচ্ছে কোনো কিছুকে বিশ্লেষণ করা, কোনো কিছু নিয়ে তদন্ত করা এবং সত্যটাকে তুলে আনা। তো প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আনিস আলমগীর আপনার সাথে বলি, কারণ আপনি এটার ভিকটিমও। সেটি হচ্ছে যে বিদেশে থাকেন এমন কিছু ব্যক্তি প্রায়শই বিভিন্ন সংগঠনকে সমালোচনা করেন, বিভিন্ন ব্যক্তিকে সমালোচনা করেন এবং এক ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। কারো কাজের সমালোচনা হতে পারে, কিন্তু তারা নিজেদের সমালোচনা পছন্দ করেন না। তাদের যদি কেউ সমালোচনা করে তারা উৎকট ভাষায় গালিগালাজ করেন। তাদের ভক্তরা আছে, তারা উৎকট ভাষায় সেখানে গালিগালাজ করেন, কিন্তু তাদেরকে যদি বলা হয় তারা কিন্তু নিজেরাই আবার তাদের প্রতিপক্ষকে গালিগালাজ করেন, বাজে কথা বলেন, এমনকি যাদেরকে তারা আক্রমণ করেন ক্ষেত্র বিশেষে অযৌক্তিকভাবে আক্রমণ করেন এবং বিদ্বেষও তারা করেছেন। এটা বলছি এই কারণে যে ডয়েশ ভেলের সঙ্গে একটি সাক্ষাৎকারে প্রথম আলোর সম্পাদক এবং প্রকাশকও জনাব মতিউর রহমান বলেছেন যে এক ধরনের বিদ্বেষপূর্ণ বক্তব্যের মাধ্যমে এক ধরনের খেপিয়ে তোলা জনগোষ্ঠী তারা এসে প্রথম আলো এবং ডেইলি স্টার পুড়িয়ে দিয়েছিল, এবং সেই সময় তিনি কারো সাহায্য পান নাই, সহায়তা পান নাই। কিন্তু অবাক বিশ্বে আমরা লক্ষ্য করেছি যে এই যে যারা উস্কানি দিয়েছিল এদের নাম বলতে তারা দ্বিধাবোধ করেন। এবং ওই সময় যে অন্তর্বর্তী সরকার, উনি বলেছেন একাধিক ব্যক্তিকে তিনি ফোন করেছেন, নিশ্চয়ই আপনি সাক্ষাৎকারটা শুনেছেন, তারা তেমন একটা গা করে নাই, তারা প্রথম আলোকে বাঁচাতে এগিয়ে আসে নাই। তো আমার প্রশ্নটা হচ্ছে যে যারা এখানে থাকেন না তাদের উস্কানিতে দুটি প্রতিষ্ঠান শুধু নয়, আরও একাধিক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, কিন্তু এই বিষয়টাকে কি আমরা তাহলে মেনে নিচ্ছি যে কেউ কেউ হঠাৎ আমাদেরকে ক্ষতি করার কথা বলবেন আর তাদের ভক্তকুলে সে ক্ষতি করবে, এবং তারপরে বিষয়টা এইভাবেই? ধন্যবাদ আপনাকে। আবু আলম শহীদ খানও আছেন এখানে, আমাকে দিয়ে শুরু করছেন যেহেতু বললেন আমি ভিকটিমও, তাহলে প্রথম আলোর ক্ষেত্রে দিয়ে শুরু করি। প্রথম আলো ভিকটিম? প্রথম আলো নিজে ভিকটিম। প্রথম আলোর জন্য ট্র্যাজেডি আমি বলবো এটা, যে যেই সরকারকে পেলে মানে মানে এটা কি বলে, যেভাবে পাইলা বড় করলাম না, মানে যে সরকারকে নয়, যে সরকারের প্রধান ব্যক্তিকে প্রায় ডিম হতে মুরগি বানিয়ে, মুরগি থেকে ব্রয়লার বানিয়ে, ব্রয়লার থেকে মুরগির ফার্ম বানিয়েছিল, বাজারে দিলাম, সেই আমাদের উপরে এই ইয়ে করলো এবং কোনো প্রতিকার পেল না। সে রাতে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, যে তখন আমি গ্রেপ্তার অবস্থায় আছি, এক রাত হয়ে গেছে। তো এবং এই গোষ্ঠী, যে গোষ্ঠীর কথা তিনি বলছেন, সেই গোষ্ঠী আমার নামে একটা প্রচার চালালো যে হাদি কি গুলিবিদ্ধ হয়েছে, তাতে আমি খুশি হয়ে নিহারি খাচ্ছি। কত ধরনের একটা অপপ্রচার দেখেন। আমি প্রতিদিন কিছু না কিছু খাই, তো আমি যেদিন হাদি গুলিবিদ্ধ হলো সেই খুশিতে খাচ্ছি।
মানে তার মানে হচ্ছে যে সেদিন শহরে কেউ বিক্রি করতে পারবে না, নেহারি বিক্রি করতে পারবে না, বিরিয়ানি বিক্রি করতে পারবে না, দোকানপাট বন্ধ থাকবে, হাদিয়াজ গুলিবিদ্ধ, শোকাহত হবে পুরো দেশ। এই এই হাঙ্গামার মধ্যে আমি দেখলাম ডিবি বসেই দেখছে ডিবি। ওই দিন রাত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কি খেয়েছিলেন? আমি তো জানি না, আমি জেলে ছিলাম, আপনারা জানেন বাইরে ছিলেন। তা আমি ডিবি প্রধানের রুমে আমাকে একটা ইন্টারোগেশনের জন্য ডেকেছিল, সেখানে আমি দেখতেছিলাম এই ঘটনা। উনি আমাকে মানে বললেন যে ওনারা নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন। আমি বললাম যে এটা তো খুব খারাপ হচ্ছে। বলেছে না, আমাদের লোক আছে, পারবে। আমি ওনাকে খুব আত্মবিশ্বাসী মনে হয়েছিল আমার ডিবি প্রধানকে। তারপরেও কেন পারে নাই সেটা কত বড় ট্র্যাজেডি দেখেন। এরা বললো পারবেন, তারাও আত্মবিশ্বাসী ছিল। এবং প্রথম আলোর মতো প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য সরকারও আছে। কিন্তু এই সরকার কেমন সরকার, যারা এই উগ্র, মতিউর রহমানের ভাষায় যে সরকারের মধ্যে একটা উগ্রবাদী গোষ্ঠী আছে যার দ্বারা সরকার পরিচালিত হতো, বা এদের বিরুদ্ধে সে কিছু করতে পারে নাই। ওই দিন ইন্টারনেটে উগ্রতার উস্কানি দেওয়া হয়েছে। ওইটাই আমি আসতেছি, উস্কানি যারা দিল, আমি সেই জায়গায় আসতেছি। যে উস্কানি দিয়েছে, আপনি নাম বলতে, প্রথম আলো নাম বলতে ভয় পাইতেছে। আমার তো ভয় পাওয়ার কিছু নাই। সেটা হচ্ছে যে পলাতক ইউটিউবার পিনাকি, এই রয়ের এজেন্ট, পাকিস্তানি ভাব ধরা লোক, কিন্তু পুরো কার্যক্রম রয়ের এজেন্ট। সে রয়ের কাজ হয়ে, রয়ের দেশ হয়ে বিদেশে পলাতক। সে এই কার্যক্রমে অংশ নিয়েছিল এবং প্রথম আলোকে ভাঙচুরের নির্দেশ দিয়েছে, এবং আমার বিরুদ্ধে সে উস্কানি দিয়েছিল আমাকে গ্রেপ্তার করা হয় না কেন। সে আমার দেশ, এই একটা নেক্সাস তাদের আছে এখানে, কত হাদি গোষ্ঠী, এই একটা নেক্সাস তৈরি করে এই কার্যক্রমগুলো করেছিল, এবং প্রথম আলোকে আগুন দিয়েছিল, এবং ডেইলি স্টারে 25 জন সাংবাদিককে আপনার ওখান থেকে বের করতে হয়েছে। দেখেন, সেই 25 জন সাংবাদিক যদি আগুনে পুড়ে শেষ হয়ে যেত, তাহলে কি অবস্থা যে তৈরি হতো। সো আজকে এগুলো বের হয়ে আসছে। এই গোষ্ঠী, প্রথম আলো আমি দেখলাম এনসিপির একজন নেতাকে গ্রেপ্তার করেছে এই ঘটনার প্রেক্ষিতে, আগুনে সে অংশ নিয়েছিল। তাহলে আমরা এখন দেখছি যে হুকুমের আসামি, হুকুমদাতাদেরকে ধরতেছে। এই ভেরি রিসেন্টলি একটা প্রহসনের রায় হয়ে গেল এর বিরুদ্ধে, হুকুমের কথা বলে, ওই যে কি হাসানুল হকিনুর বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ড। শেখ হাসিনার বিরুদ্ধে এরকম বহু রায়, সেটা ধরেন আদালতের কার্যক্রম করবে, আমি সেটা মন্তব্য করতে চাই না। কিন্তু ধরেন একজন সাধারণ ব্যক্তিকে আক্রমণ করা অথবা একজন ব্যক্তিকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া, আমি ওই জায়গায় আসতেছি। আপনি হুকুমের কথা বলে আমি ডিরেকশন দিয়েছি, আমাকে আসামি করছেন, তো তাহলে এই জায়গায় হবে না কেন? এই জায়গায় প্রথম আলো যে লোকটাকে এনসিপি ধরা হলো, এই কর্মীকে একজনকে ধরলো, তাহলে পিনাকি যে বাইরে বসেছিল বা আদার্স যারা ছিল, তার রাজশাহী ইউনিভার্সিটির একজন শিবিরের নেতা, জাহাঙ্গীরনগরের শিবিরের নেতা, এরা কোথায়? এদেরকে তো কেউ এখানে ধরছে না। কারণ তারা কি হুকুম দিয়েছিল? তাদের ফেসবুকে আছে, ওই হুমকির আছে, তো তাদেরকে ধরছেন না, আপনি এদেরকে ধরছেন। তাহলে আমরা জনাব আবু আলম শহীদ খান আপনার কাছে আসি। আমরা দেখলাম যে সদ্য সমাপ্ত সামাজিক ব্যবসা দিবস, সেইখানে সদ্য প্রাক্তন এবং সবসময়ের জন্য উনি প্রাক্তন হয়ে গিয়েছেন, অন্তর্বর্তী সরকার তো আশা করি না আর কোনোদিন আসবে বাংলাদেশে, তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বেশ আনন্দের সঙ্গে নাচছেন, নৃত্যরত অবস্থায় আছেন। তো 600 শিশুর মৃত্যুর পরে যদি কেউ নৃত্য করে, সেটা কতখানি অপরাধ? কেননা নেহারি খাওয়া একটা অপরাধ না, আলমগীর তো সেটা কতটুকু দৃষ্টিকটু অথবা কতটুকু আনন্দের? কারণ উনি এই 600 শিশুর জন্য বিন্দুমাত্র শোক প্রকাশ করেন নাই। উনি কোনো ধরনের কন্ডোলেন্স তো দূরের কথা, তাদের কারো বাড়িতে যান নাই, কোনো হাসপাতালে দেখতে যান নাই। ওনার দায়িত্ব পালন শেষ করার পরে উনি মানুষের কোনো, জনগণের কোনো কার্যক্রমে উনি সরাসরি পরিদর্শন করতে, অংশগ্রহণ করতে যান নাই। এমনকি ঈদের জামাতেও তাকে আমরা দেখতে পাই নাই। আমরা দেখতে পাবো না, কারণ উনি যা যা করেছেন তাতে ওনার জনসমক্ষে যাওয়ার মতো অবস্থা নেই বোধহয়। যদিও ওনাকে নিরাপত্তার চাদরে ঢাকা থাকে, হ্যাঁ, এসএসএফ বিশেষ বাহিনী আমাদের তাকে প্রহরা দেয়, বাট উনি একদম স্পেশাল জায়গায় যেতে পারবেন। উনি ঈদের জামাতে আর যেতে পারবেন বলে মনে হয় না, এবং উনি তো এইসব নামাজ টামাজে বিশ্বাস করেন না। ওনার বিশ্বাস নিয়ে তো অনেক কথা, সামাজিক নৃত্য, এবং তারপরে ইনি নাচলেন, ভালোই তো। উনি
এত শিশুর মৃত্যুর পরে যে নাচতে পারে, তখন উনি বোধহয় জাপান ছিলেন, সেখানে থেকে তখন মারা যাচ্ছিল শিশুরা, ওখানেও নিয়ে এসেছিলেন, ওখানেও আবার নেচেছিলেন। এখন বাংলাদেশে একবার এখন নৃত্য বাংলাদেশে করেছেন। এসেও নেচেছেন, ভালোই। এটা নাচ গান তো ভালোই করতে পারেন, সুতরাং মৃত্যু তাকে স্পর্শ করে না আসলে। এবং মৃত্যুর যে বিবরণ আমরা পেয়েছি বা যে বিবরণ প্রচার করা হয়েছে, যেভাবে এটাকে হাইলাইট করা হয়েছে, সেসব মৃত্যু নিয়ে তো অনেক ডিপ অ্যানালাইসিস করতে হবে। সংখ্যা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, কেউ সংখ্যা বেশি বলে, কেউ সংখ্যা কম বলে, গেজেট কতজন হয়েছে, ইউএন কতজন বলেছে, উনি কতজন বলেন। আইনগতভাবে তো গেজেটকে আমরা ঠিক ধরে নিব, মানে আইনগতভাবে গেজেটই হচ্ছে গেজেট reference। হলো রেকর্ড, গেজেট আইনগতভাবে হচ্ছে এটা। আর এখন এখন গেজেটে ভুল ত্রুটি ওই আছে ঘটনার কিনা সেটা পরে পরের যদি কথা। 1 বছর হয়ে গেল এবং ঘটনা ঘটার পরপরই তো এটা গঠন করা হয়েছিল, তো তাদের জন্য যে গেজেট তৈরি হয়েছে ওটাকে আমরা ঠিক বলে নিব, ঠিক ধরে নিব, বাট ওখানেও কিছু ভুল আছে। তো ওইখানে তো আমরা এখনো হ্যাঁ, ওখানে আমরা দুর্ঘটনায় নিহতদের নাম উল্লেখ করা হয়েছে বলে আমরা আশ্চর্য দেখেছি, হয়েছে। তাই না? তো এই যে এই সময় তার নাচানাচি ভালোই লাগে। 3-0 তো মনে হয় ওনার কাছে তো 3 0+0+0 আর একটা বিগ জিরো, শুধু ওনার তো কিছু স্পর্শ করে না, ওনাকে কখনোই কিছু স্পর্শ করেনি, ওনার সারা জীবনেই ওনাকে কিছু স্পর্শ করে নাই। সুতরাং ওনার সারা জীবন উনি নিজের স্বার্থে, নিজের মতো করে, নিজের স্বার্থ দেখে যতটুকু করা দরকার সবটুকুই করেছেন। সুতরাং উনি নাচতে পারেন। এবং সেখানে তো আমাদের পার্লামেন্টের বিরোধী দলীয় যে হুইপ এবং এনসিপি নেতা উনিও ছিলেন, তাকেও তো আবার পরিচয় করা দিলেন। উনি তো মাঝে মাঝে এক একজনকে পরিচয় করা দেন। একবার ক্লিন্টন ফাউন্ডেশনে বললেন না মাস্টার মাইন্ড, এখন কিন্তু মাস্টার মাইন্ডের কোনো খবর নেই এবং মাস্টার মাইন্ড নানান কথাবার্তা ফেসবুকে লিখছেন। এখন উনি সওয়ার হইলেন ওই দুজনের উপর, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা কিভাবে তাকে এইটার আয়োজন ছিল এক কারণে, ওখানে কিন্তু উনি এটা বললেন যে তারা কিভাবে তাকে কনভিন্স করেছে। এবং 3 দিন যে রাষ্ট্রে কোনো রাষ্ট্র ছিল না, সরকার ছিল না, রাষ্ট্র ছিল, সরকার ছিল না, এই 3 দিনের মধ্যে তাকে কনভিন্স করেছেন এবং তিনি এসেছেন। তিনি একটা শাসন চালিয়েছেন 18 মাস, এবং 18 মাসে কী কী হয়েছে এটা বিস্তারিত আলোচনা করার কোনো স্কোপ নেই, বিকজ এই 18 মাস তো দেশকে ডুবায় দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু উনি করেছেন। এবং উনি তাদেরকেই সমর্থন করেছেন যাদের কথা আজকে আলোচনা করছে, বিদেশ থেকে বিদ্বেষ, এবং তারা তার সাপোর্টে ছিল এবং তারা সেখান থেকে বিভিন্ন বার্তা পাঠিয়ে দিত, ইউটিউব করতো, এবং তারপরে তারা ভাঙচুরের জন্য মব অর্গানাইজ করতো। প্রথম আলো আর ডেইলি স্টার ঘটনা তো বেশ পরে, তার আগে তো 32 নম্বরে ভাঙচুর হয়েছে। তারও আগে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোসর হিসেবে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, চাঁদাবাজি হয়েছে, লুটপাট হয়েছে সারা দেশব্যাপী, এবং এগুলোকে উস্কানি দেওয়া হয়েছে। এমনকি কমিউনিস্ট পার্টির অফিস ভাঙার জন্য উনি উস্কানি দিয়েছে। উনি একসময় ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, ওর নাম পিনাকি, তাই না? পিনাকি। এবং তারপরে যেটা আলমগীর বললো যে রয়্যাল এজেন্ট, আমি জানি না সে রয়্যাল এজেন্ট কিনা, সে কিন্তু ভারতের মধ্যে দিয়ে, মানে সে বাংলাদেশে যখন তার নামে ওয়ারেন্ট হলো একটা বিষয়ে, মানে একটা ক্রিমিনাল অফেন্সের জন্য, তখন সে ভারতে গেল এবং ভারত থেকে চলে গেল প্যারিসে, এবং ওখানেই তার অবস্থান। ডক্টর ইউনূস তাকে কেন উপদেষ্টা করলেন না, এটা তার মধ্যে অনেক দুঃখ থাকতে পারে। এরকম আরও আছে, ইলিয়াস সাহেব আছেন, উনিও অনেক কথাবার্তা বলেন, আরও অনেকজন আছে, কি 2-1জন আর্মির লোকজন আছে, তারাও অনেক কথাবার্তা বলেন। তো ভাই ঠিক আছে, শেখ হাসিনা, অবসরপ্রাপ্ত। তো শেখ হাসিনার সময় উনার শাসন আমলে কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিস্ট শাসন, অগণতান্ত্রিক শাসন, অনেক উপাধি করতে পারি আমরা। তখন আপনারা দেশে থাকতে পারেনি। এখন তো দেশে মুক্ত গণতন্ত্র চর্চা হচ্ছে, উদার গণতন্ত্র, এবং দেশে আপনারা যা চেয়েছিলেন সেরকম একটা সরকারও এসেছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। তখন আপনারা দেশে আসলেন না কেন? ওই বিদেশ থেকে বিদ্বেষ, ঘৃণা ছড়ানো, মব উস্কিয়ে দেওয়া, এগুলো তো অবশ্যই অপরাধের পর্যায়ে পড়ে। এবং তারা বিদেশে আছে বলে তাদেরকে আসামি করা যাবে না এরকম না। অনেকে তো বিদেশে আছেন, তাদের আসামি করা হচ্ছে না বিভিন্ন মামলায়। সুতরাং আপনি যদি মামলা করেন এবং হুকুমের আসামি করেন, তাহলে কিন্তু এইসব মব কাণ্ড এবং আগুন, সন্ত্রাস, লুটপাট, মানুষকে হত্যা, পুড়িয়ে দেওয়া, মানুষকে মাজার পুড়িয়ে দেওয়া, এসবের পিছনে যারা যারা আছে তাদেরকে তো আনতে হবে সামনে। সেটা তো সামনে আসছে না। তো সামনে না আসলে এই যে বিদ্বেষ ছড়ানো, এটা চলতে থাকবে, এবং এই বিদ্বেষের মধ্য দিয়ে বাংলাদেশ কোথায় যাবে সেটা অনুমান করা খুবই মুশকিল। মানে খুবই জঙ্গি বিদ্বেষ এবং ঘৃণা, এর পরিণাম যে কী হবে সেটা অনুমান করা খুব মুশকিল। অন্ধকারের দিকে যাচ্ছি, আলোর দিকে যাচ্ছি না আসলে। আমাদের কবিতা আছে, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, কিন্তু বিদ্বেষ বিষ নাশ করার তো কোনো উপায় নাই। একটা উপায় আছে, এই মুহূর্তে আলোচনা বন্ধ করে বিজ্ঞাপন দেখা। পুষ্টি নিবেদিত চলমান একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছে। বিরতির পর অনেক চিন্তার খোরাক, চিন্তার জন্য পুষ্টি নিয়ে ফেরত আসবে।
আড্ডা, আলোচনা, বই, চিত্রকলা, শিল্প এই সব কিছু হচ্ছে চিন্তার পুষ্টি, চিন্তার খোরাক। আর আপনারা দেখছেন পুষ্টি চলমান, পুষ্টি নিবেদিত চলমান এই অনুষ্ঠানে আপনারা এসেছেন। আনিস আলমগীর, একটু আগে আবু আলম শহীদ খান বলছিলেন যে সাধারণত যারা এরকম কোনো আন্দোলনে বিজয় অর্জন করেন কিংবা আন্দোলনে বিরাট ভূমিকা রাখেন, তারা তো আন্দোলনের পরপরই আন্দোলন যাদেরকে নিয়ে করেছেন তাদেরই পাশে এসে দাঁড়ান, বিজয়টা উদযাপন করেন স্বদেশের মাটিতে। কিন্তু এই বিদেশ থেকে যারা এই নানান সময়ে নানান কিছু উদ্ধার করেছেন, তারা তো কেউ উদ্ধার করার পরে দেশটা সেখানে আসলেন না। কেমনি আসবে? ইউনূস সাহেব একটা প্লেন পাঠায় নাই, ও তো আসছিল খোমেনি প্যারিস থেকে ইরানে এসেছিল না, একটা প্লেন পাঠাইছিল, তারপরে তো এসেছিল। এত বড় নেতা বিজয় অর্জনের তাকে উপদেষ্টা করলো না, ডাকলো না, এই জন্য সে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর গালাগালি করে। সে এই যে দুঃখে আসছে না দেশ। কিন্তু আপনিও তো উপদেষ্টা হন নাই, শহীদ খান সাহেব উপদেষ্টা হন নাই, দুইজনই আমরা দুইজনই বড় একটু জেলখানায় গিয়ে ঘুরে এসেছেন। আমরা তো না, আমরা তো এটিকে বলে ওর দৃষ্টিতে আমরা আন্দোলনে ছিলাম না, সেই ছিল, সে এই বিরাট আন্দোলনের হতা বড় বড়। কিন্তু দুর্ভাগ্য যে দেশ স্বাধীন হয়ে গেল, 2.0 হয়ে গেল, তারপরে সে আসার সাহস করে না। সে জামাত ছাড়া এই দেশের সর্বমহলকে গালাগালি করে, এবং দুর্ভাগ্য এই সরকারও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। কারণ সোশ্যাল মিডিয়া তার ছাগু সম্প্রদায়কে বোধহয় সরকারও ভয় পায়, এবং সে আমাকে আমার মা ধরে গালাগালি করছে। মানে সে গালাগালি করে নাই, বাংলাদেশে এরকম লোক বোধহয় খুব কম আছে, ইনক্লুডিং তারেক রহমান। সো এইভাবে, এবং অথচ সোশ্যাল মিডিয়ায় তার মায়ের চরিত্র নিয়ে মানুষ বাজে কথা বলে। এটা পাকিস্তানের কর্মকর্তার সাথে তার চেহারা মিল করে আপনি দেখবেন ছবি দিয়ে, যে তার মায়ের চরিত্র হনন করে। এগুলো নিয়ে আমরা জীবনে কোনোদিন কিছু বলি নাই, কারণ সভ্য সমাজে এগুলো বলা উচিত না। তার মায়ের চরিত্রের জন্য আমরা এখানে ওই আলাপটা না করি। হ্যাঁ, কিন্তু সে মানুষের মা ধরে গালাগালি করে। তারপর এরকম একটা অসভ্য লোক, ধরেন গালির যে কালচার, এই কালচার তো আসলে একটা সময় প্রমোট করা হয়েছে, এবং অন্তর্জালে এই গালিকে জনপ্রিয় করার জন্য মূলত বিদেশি যে ইউটিউবার বলেন, বিদেশি ব্লগার বলেন, তারা একটা বড় ভূমিকা পালন করেছে। তারা গালি উদ্ভাবন করেছে। না শুধু সে না, আরো আছে। ক্যারিকাচার করছে 2 দিন আগে আপনারা আমারকে নিয়ে, শুধু তো একজন ব্যক্তি না, এটা অনেকে গালিগালাজ করে। এগুলো সব একই গোষ্ঠী এরা। আজকে দেখেন যে শাওনের একটা উনি যেটা কাজটা করেছেন সেটাও তো একটা গালিগালাজ করে, সেটা সমর্থন করা সম্ভব না। না, সমর্থন করছে না। শাওন জুলাই CDI লিখেছে, আর তার বিপরীতে রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার নিউটনের পুরো নাম কি, রেজা নিউটন, হ্যাঁ, সে শেখ হাসিনাকে নাম দিয়ে CDI ডাইরেক্টই বললো এই আমরা সুশীল সমাজ, কিন্তু গালি দেওয়ার ব্যাপারটা যে সুশীল সমাজও নিয়ে ফেললেন, আপনার কি মনে হয় এটা কেন হলো? এই গালিগালাজ কি কোনো প্রতিবাদের ভাষা? সুশীল সমাজ কেমন একজনকে গালি দিচ্ছে, একজনকে তুলাধনা করছে, আরেকজনকে করছে না। তার মানে লেনিন, আপনি যে অসভ্যতাকে, যদি আপনি অসভ্যতা যখন আপনার পক্ষে যায় তখন আপনি সেটার বিরুদ্ধে বলবেন, আর আপনার বিরুদ্ধে গেলে আপনি তখন এই সভ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন। আমাদের এই সোসাইটিতে কিছু লোক দাঁড়িয়েছে এটা, যে সেটা পিনাকির ক্ষেত্রেও বলতেছি, পিনাকি যে আমাকে গালি দিচ্ছে, আপনাকে গালি দিচ্ছে, 14 জনকে গালি দিচ্ছে। নাম কমই বলি, হ্যাঁ বলেন না, ও তো গালির জনক, ওর কথা বলবেন না কেন? ওর কথা বর্তমান সরকার ভয় পাবে তো, ওর ভয় পাওয়ার কি আছে? সে চুনুপুটি, সে ইঁদুর, সে পালিয়ে আসছে। সে যদি বিরাট পুরুষ হইতো দেশে আসতো। ও দেশে আসুক, দেশে এসে বড় বড় কথা বলুক, তার পিঠে চামড়া থাকে কিনা সে দেখবে তখন। সে বড় বড় কথা তো বাইরে থেকে বসে বসে বলতে পারে। তো এবং আমাদের বিরুদ্ধে উস্কাই দিতে পারে লোকজনকে, আমাদেরকে হত্যা করার জন্য অনুমতি দেয়, হত্যা করার উস্কানি দেয় সে এবং তার গোষ্ঠী। এবং এই যে ইলিয়াস, সেই ইলিয়াস আমার বলেছে আনিস আলমগীর এখনো কিভাবে দেশে বেঁচে আছে, তার মানে কি ওকে হত্যা করা হচ্ছে না? আমরা আবু আলম শহীদ খান, আপনার কাছে যাই। কেন আসলে বিজয়ী বীরের বেশে আমাদের এই যারা বিদেশে থাকেন এরকম ব্যক্তিরা দেশে ফিরলেন না, একটা বড় দেখতে আসলেন না? এমনকি যে জুলাই শহীদদের এতগুলি কবর, জুলাই শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই যে আজকে 2 বছর হয়ে যাচ্ছে, এবং সেই 2 বছরের যে শোক, যে বেদনা, এই বিষয়গুলি সাধারণ মানুষের সঙ্গে এসে তারা কেন পাশে এসে দাঁড়িয়ে এই শোক একই সাথে পালন করছেন না, কিংবা বিজয়ের আনন্দ তারা কেন পালন করলেন না? মানে কেন আসলে আপনার কি মনে হয়? তারা তো
দেশে ফেরার মতো পরিস্থিতি নাই মনে হয় তাদের। তাদের কারো কারো তো ইয়ে লাগবে, ট্রাভেল ডকুমেন্ট লাগবে সম্ভবত, কেন অন্য দেশের নাগরিক কেউ কেউ, ভিন দেশের নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট তাদের কাছে নেই। তো ওটা আপনি আসতে চাইলে তো ট্রাভেল ডকুমেন্ট পেতেই পারেন। এরকম আরও লোকজন আছে না যারা বিদেশে ছিলেন, তারা আসছেন না, ট্রাভেল ডকুমেন্ট নিয়ে চলে আসছেন। তাদের দেয়া পরামর্শে তরুণরা বিভিন্ন জায়গাতে ভাঙচুর করলো, মব তৈরি হলো, এই তরুণরা নিজেদেরকে বিপন্ন করে তুললো, এই তরুণরা একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বন্ধুর সাথে বন্ধু ঝগড়াঝাটি করলো এবং এক ধরনের রাজনৈতিক বিদ্বেষ, বিষ বাষ্প তৈরি হলো। তারা সেটা না মেটালেন, না আসলেন? না, তারা তো মেটাতে চান না, তাদের উদ্দেশ্য সম্ভবত ভিন্ন, এবং উদ্দেশ্য তো ক্লিয়ার করেন না। এটা আনিস বলল যে তাকে উপদেষ্টা করা হয়নি, তার জন্য প্লেন পাঠানো হয়নি। তো এটা তো মুখে বলতে পারতেন যে ভাই আমার জন্য একটা প্লেন পাঠিয়ে দেন, আমাকে এটা করেন, আমাকে এই ট্রাভেল ডকুমেন্ট পাঠান। এটা বলেননি তারা। তারা দেশের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি, উস্কানি দেওয়া, মব সৃষ্টি করা, ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো এবং বাংলাদেশটার 12টা বাজানো, এটা মনে হয় তাদের মোটো। তাদের অন্য কোনো মোটো নেই। এই দেশটা থেকে আমি চলে গেছি, এই দেশে আমি থাকতে পারিনি, কোনো কারণে আমি অপরাধ একটা দেশে করেছি। যখন হানাহানি হয় বা একটা দেশে যখন আমরা দেখি যে এক ধরনের মব কালচার আছে, মাজার ভাঙা হচ্ছে, আমরা দেখছি যে রাজনৈতিক বিদ্বেষজনিত কারণে রাস্তায় কাউকে আক্রমণ করা হচ্ছে, বয়োজ্যেষ্ঠদেরকে জুতা ঝোলানো হচ্ছে, ওরকম একটা দেশে আসলে কি পরিমাণ বিদেশি বিনিয়োগ আসতে পারে? মানে বিদেশিরা কি এটা দেখে খুবই খুশি হবেন যে না, এই দেশটাতে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং এই কারণে লোকজন বেশ সেলিব্রেশন করছে? কেননা ডক্টর মোহাম্মদ ইউনূস আমার মনে আছে বলেছিলেন যে যা কিছু হচ্ছে এটা সেলিব্রেশন। তো এটা কি আসলে সেলিব্রেশন? এটা হলে কি অনেক বিদেশি বিনিয়োগ আসবে? ডক্টর ইউনূসের একটা মানসিক প্রবলেম আছে, মানে কোনটা সেলিব্রেশন এবং কোনটা সেলিব্রেশন নয়। উনি অনেক জিনিস হয়তো বুঝেন এবং ওনার সাথে কথা বললে হয়তো অনেক লোক বিদেশিরা কনভিন্স হয়ে যায়, সুন্দরভাবে কথা বলতে পারেন। সেলসম্যান, নিজের আইডিয়াগুলো বিক্রি করতে যারা বিদেশ থেকে এগুলো উস্কানি দিলেন, উনি যা থেকে যেগুলোকে সেলিব্রেশন বলছেন সেগুলো তো সেলিব্রেশন ছিল না, সেগুলো ছিল বিশৃঙ্খলা, ঘৃণা, আগুন লাগানো, মানুষ হত্যা করা। সেগুলোকে তার বন্ধ করা উচিত ছিল। উনি ডে ওয়ানেই ওনার এইসব ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশের নেপালেও কিন্তু জেনজির একটা অভ্যুত্থান ঘটেছিল এবং সেখানে কিন্তু একজন দায়িত্ব নিয়েছিলেন বিচারপতি, এবং তিনি কিন্তু পুরো জিনিসটাকে কন্ট্রোলের মধ্যে এনে 3 মাসের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকার এখন আসছে। কিভাবে যে সকল ব্যক্তিরা বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি তৈরি করলেন, তাতে করে কি এটা বিনিয়োগ বান্ধব একটা কাজ করলেন তারা? বাংলাদেশে বিনিয়োগ আসবে অনেক? না, বিনিয়োগ বান্ধব কিভাবে হবে? ওনার যে কারা কারা আসছিল না বিভিন্ন বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতে হলো, ওনার কনসালটেন্ট এখনো 2-1 আছেন, তারা প্লেনে করে লোকজন আনলেন না, একটা সেমিনার হলো না, ওয়ার্কশপ হলো, এবং সেখানে কি শুনলো আমরা, এইরকম করে নাকি বাংলাদেশের পরিচিতি কোনোদিনও তুলে ধরা হয়নি যে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য নাকি হাজার হাজার মানুষ প্লেন নিয়ে আসা শুরু করবে। তারপরে সংবাদ প্রকাশিত হয়েছিল যে 300 ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে চীন থেকে প্রতিনিধি দল আসছে। অন্তত 300 জন প্রতিনিধি আসলে 3টা বিনিয়োগ তো চীন থেকে হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি? না, হয়নি। কারণ হলো যে আপনি যে কথাগুলো বললেন, দেশের যা পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি ছিল গত 18 মাসে, সেই 18 মাসে বিনিয়োগ করার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি এরকম অবনতি থাকে যে যখন তখন রাস্তাঘাটে মারামারি হচ্ছে, যখন তখন যাত্রার উপরে হামলা হচ্ছে, যখন তখন পোড়ানো হচ্ছে, জ্বালাও পোড়া হচ্ছে, হত্যাকাণ্ড হচ্ছে বা হত্যা করা হচ্ছে, তখন কেউ বিনিয়োগ করতে এদেশে আসবে না। কেন? এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে কেউ বিনিয়োগ করতে আসবে না। তো সেটা যখন হবে ভালো, তখন হয়তো বিনিয়োগ করতে হবে। ভালো একটা গণতান্ত্রিক দেশে যখন আপনার বিনিয়োগটার আরও অনেক কিছু আছে যে তারা তাদের বিনিয়োগ করবেন, তাদের সেটা নিয়ে যেতে পারবেন কিনা, তাদেরকে কিভাবে নিয়ে যেতে দেওয়া হবে, তাদের লাভ, সেগুলো অনেক কিছু বিবেচনা করেই তারা বিনিয়োগ করতে আসবে। জুলাইয়ের আন্দোলনের তো একটা প্রধান জায়গা ছিল বৈষম্যহীনতা এবং আওয়ামী লীগের সময় যে আইনের অপব্যবহার, দুঃশাসন, বিরোধীদেরকে নিপীড়ন, এগুলি বন্ধ হবে এবং একটি শান্তিময় পরিবেশ তৈরি হবে। তাহলে জুলাই পরবর্তী সময়ে যে অশান্তিময় পরিবেশ তৈরি করা হলো, এটা তো অন্তর্বর্তী সরকারই করেছে বলে এমনকি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানও বললেন। তাহলে জুলাইয়ের বিপরীতে কাজ করলো কে? অন্তর্বর্তী সরকার। অবভিয়াসলি আমি আজকেও লিখেছি, গতকালও লিখেছি, কারণ জুলাই যে একটা জুলাই কেন হয়েছিল, একটা দীর্ঘ স্বৈরতান্ত্রিক বলি বা একনায়কতান্ত্রিক বলি বা কর্তৃত্ববাদী শাসন, সেটার অবসান চেয়েছিল বাংলাদেশের মানুষ এবং নির্বিচারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছিল। সেটা সেই অংশ নেওয়ার পেছনে সেটাতে আজকাল বলছে যে এটা ডিজাইন ছিল বা এই ছিল, যত কিছু বলুক, কিন্তু মানুষ তো গেছে,
এখানে স্বতঃস্ফূর্তভাবে যাওয়া লোকের সংখ্যা তো কম না। তাহলে জুলাই এত এই তরুণরা রক্ত দিল, রক্তাক্ত অধ্যায়ের পর তারা একটা দেশ, এমন একটা দেশ পেল, সেখানে বৈষম্য বিরোধী একটা সমাজ থাকার কথা ছিল। কারণ সেখানে ট্যাব বাজিয়েছিল, বৈষম্য স্লোগান দিয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের স্থান নাই। তো বঙ্গবন্ধুর বাংলায় আবার বৈষম্যকে ফিরিয়ে আনলো, আবার কোটা ফিরিয়ে আনলো, আবার হিংসা বিদ্বেষ সবই ফেরত আসলো। ইউনূস শুধু আসলো যে শেখ হাসিনা আমার বিরুদ্ধে যা যা করেছে আমি তার প্রতিশোধ নেব। শেখ হাসিনার নামে মামলা, শেখ হাসিনার দলকে ধ্বংস করা। ওনার শুধু একা মামলা হয় নাই, আরো অনেকের নাম মামলা। না, ওটাই বলতেছি আমি। তোমরা প্রধান টার্গেট কি? প্রধান টার্গেট তো শেখ হাসিনাই। তারপর তার দলটা শেষ করা, তারপর আমার কি কি চাহিদা রয়ে গেছে সেগুলো পূরণ করা, আমার নামে এই নেওয়া, আমার নামে সেই নেওয়া, আমার মামলা প্রত্যাহার করা। তো তার মানে ইউনূস এবং আর এই ছেলেদেরকে আমার নিয়োগকর্তা। জুলাইয়ের চেতনায় কি এই কথা ছিল না যে যা কিছু হবে সবার জন্য হবে, সমভাবে হবে? ওই জায়গায় তো আমি বলতেছি ইউনূস সেই জায়গাটা রুদ্ধ করে দিয়েছে। ইউনূসকে আমরা সবাই ভেবেছিলাম যে এমন একটা দেবতা এসে বাংলাদেশকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাবে। শেখ হাসিনা যেখানে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে আছে, তার আগের সরকারগুলো সংকীর্ণ ছিল, সে একটা ইন্টারন্যাশনাল লোক, ইন্টারন্যাশনাল মাইন্ড নিয়ে চলবে, সবাইকে ঐক্যবদ্ধ করে দেশ কোথায় যাবে, বিনিয়োগ কোথায় নিয়ে যাবে, এবং লাখে লাখে লোক আসবে আমাদের চাকরি দেওয়ার জন্য, আমাদের লোকদের জন্য বসে থাকবে। সেই যে বক্তৃতা মারছে দেখছেন না? কিন্তু সেই প্রত্যাশা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল সে একাই। এই ছেলেগুলো যারা ওই দিন রক্ত দিয়েছিল, তারা কি একটা স্বপ্ন দেখে নাই? তাদের স্বপ্নটাকে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছে। তারা দেখেছে সে যে বংশ থেকে আসুক বা যে ধর্ম থেকে আসুক কিংবা যে রাজনীতি থেকে আসুক না কেন, তার যোগ্যতা হবে তার বিষয়বস্তু। তাকে তাদের স্বপ্ন চুরমার করে দিয়ে ইউনূস এখন অন্যদেরকে দায়ী করতেছে এবং এই ছেলেগুলোকে দিয়ে দায়ী করাচ্ছে যে এটা করতে পারে নাই কেন, কারণ শেখ হাসিনার জন্য, করতে পারে নাই কেন তাদের দোসরদের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য। এখন অন্যকে ব্লেম গেম খাটাচ্ছে। আজকে জুলাইকে নিয়ে গালাগালি হচ্ছে, 2 বছরের মাথায় চেতনা বিলুপ হয়ে গেছে, জুলাই ব্যবসা আর জমতেছে না। তো জুলাইকে এই পর্যায়ে নিয়ে যাওয়া, জুলাই তার মাহাত্ম্য হারায় নাই, জুলাই তো মাহাত্ম্য হারায় না, কিন্তু জুলাইকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার পেছনে তো ইউনূস, সেই তো জুলাইকে মানে ধ্বংস করে দিয়েছে। সে আপনার জুলাইয়ের নাম দিয়ে যে বাণিজ্য, এই যে এটা কি বলে ভুয়া মামলা বাণিজ্য, এটা দিয়ে তো জুলাই এতগুলো ভুয়া মামলা হয়েছে। প্রকৃত শহীদ যারা এখানে নিহত হয়েছে যারা, তাদের কোনো একজনের বিচার হচ্ছে না এখনো। কারণ তাদের হত্যাকারীদের বিচার হচ্ছে, তাদের হত্যাকারীদের বিচার করতে পারছে না। এক একজন 100-200 করে রেখে দিয়েছে। একমাত্র আবু সাইদ ছাড়া বাকি কারোদের হয় না। আবু সাইদেরটা ওইখানে এত লোক জড়াতে পারে নাই। বাকি প্রত্যেকটা মামলার পেছনে শত শত লোক লাগিয়ে দিয়েছে এবং ভুয়া মামলা করেছে। ভুয়া মামলা আজকে একটা, আপনি দেখেছেন কিনা জানি না, আজকে খবরে বের হয়েছে, একটা লোক এই বৈষম্যের বিরুদ্ধে একটা মামলা করেছে, তার জীবনে যত শত্রু ছিল, আত্মীয় স্বজন, সবাই এই মামলাতে দিয়েছে। আজকের খবর দেখেন। তো আমরা এই পর্যায়ে এসে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন পুষ্টি নিবেদিত চলমান। আশা করছি একটু পর আবার ফিরে আসবেন এবং আমাদের এই আলোচনার মধ্যে থাকবেন। নেক্সাস টেলিভিশনে আপনারা দেখছেন পুষ্টি নিবেদিত আলোচনা এবং আড্ডার অনুষ্ঠান চলমান। আমরা আবার ফিরে এলাম। আবু আলম শহীদ খান, আমরা দেখেছি বেশ কয়েকটি সংবাদ, তার মধ্যে একটি হচ্ছে দৈনিক ইত্তেফাকের একটা ফটো কার্ড একটু আগে আমি দেখলাম। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্যে গম কিনছে সরকার যুক্তরাষ্ট্র থেকে। এটার সত্যতা আমরা যাচাই করতে পারছি না, ইত্তেফাক বলেছে। কিন্তু বেশি দামে কেন কিনতে হবে? জুলাই আন্দোলনের বা জুলাই চেতনার তো একটা বড় কথা ছিল যে ভারত থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে আওয়ামী লীগ, তারপরে নানান জিনিসপত্র আমরা আসলে দোসর এবং আমরা যেহেতু আধিপত্যবাদের শিকার, তো সেই কারণে আমরা তাদের সব চাপের মুখে আমরা আধিপত্যবাদ থেকে এখন সাম্রাজ্যবাদের শিকার হয়েছেন এরকম মনে হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশি দামে গম কিনছে, আবার বেশি দামে তেলও কিনতে আমরা এখন বাধ্য হচ্ছে এই কারণে যে সারা পৃথিবীতে তেলের দাম বেড়ে গিয়েছে, কারণ আমেরিকা যুদ্ধ করছে। এটা আপনি আমেরিকার সাথে যে অসম চুক্তি বা গোলামির চুক্তি আমরা করেছি, ইউনূস সাহেব জাস্ট ইলেকশনের 3 দিন আগে সাইন করেছেন এবং ওনার যে পররাষ্ট্র উপদেষ্টা যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী দাবি করছেন যে এটা ওই বিএনপি, জামাত, এনসিপি সবার সাথে নাকি কথা বলা হয়েছিল এবং তারা কিন্তু নিশ্চুপ। সুতরাং আপনি যে চুক্তি করেছেন সেই চুক্তি যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে রিভিউ করবেন, মানে বাতিল তো ভয় চোটে বলতে পারছি না, বাতিল করার সাহস এই গভর্নমেন্টের আছে কিনা বা আমাদের সবাই মিলে বাতিল করতে পারবো কিনা এটা পরের ইস্যু। বাট যদি রিভিউ না করেন তাহলে তো আপনাকে এগুলো করতে হবে। এখন আপনি আমেরিকা থেকে গম কিনলে বেশি দামে কিনতে হবে,
প্রথম তো গমের দাম বেশি কিনবেন, তারপর যেটা আনার খরচ হবে সেটা অনেক বেশি হবে না আপনি যদি কাছাকাছি কোনো দেশ থেকে কিনেন। কিন্তু বেশি দামে বিদ্যুৎ কেনা তো অবশ্যই অন্যায়। তো বেশি দামে বেশি গম দামে কিনা বিদ্যুৎ তাহলে কিনা, কি? বেশি দামে বিদ্যুৎ কিনা অন্যায়, অমুক অনেক জিনিস আছে যেগুলো আমরা আলোচনা করতে পারবো। প্রথমে জুলাই চেতনাটা একটু বলি। তো এটা কি জুলাই বারবার চেতনার আমরা বিরোধী জুলাই হয়ে চেতনার যাচ্ছে কথা না? বলছি, তো জুলাই আসলে চেতনার জুলাইয়ের বিরোধী? চেতনা আমাকে খুঁজতে হবে। জুলাইয়ের চেতনাটা কি? আপনি যদি জুলাই আন্দোলনটা প্রথম থেকে দেখেন, এটা ছিল একটা কোটা বিরোধী আন্দোলন, মানে কোটা থাকবে না, এবং কোটা নিয়ে যে আদালতের রায় আসলো এটার বিরুদ্ধে আন্দোলন। এরপরে এটা এক দফায় চলে গেছে যে দেশে একটা স্বৈরাচারী শাসন চলছে, কর্তৃত্ববাদী শাসন চলছে, এবং সেখানে তাদের পদত্যাগের আন্দোলন। তো ওইখানে কি আমি চেতনাগুলো কি স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছিলাম কিনা? আমরা যারা যারা জুলাইয়ের কথা বলি, জুলাইয়ের দেখেছি, জুলাইয়ের আন্দোলনের প্রতি সহানুভূতি ছিল, সহমর্মিতা ছিল, সবাই মিলে চিন্তা করে দেখতে হবে যে আমাদের জুলাইয়ের সময় কি কি চেতনা ছিল। একটাই জিনিস আপনি বলতে পারেন, বৈষম্যহীন বাংলাদেশ, বৈষম্যহীন। তো এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা পেয়েছি কিনা, তারপরে যখন ডক্টর ইউনূস আসলেন তখন জুলাই চেতনার অনেক গুপ্ত সুপ্ত এজেন্ডা আমরা দেখতে পারলাম, গুপ্ত সুপ্ত এজেন্ডা। এবং আমরা একটা ঘৃণা, বিদ্বেষ, দেশের মধ্যে হটকারিতা, মানুষ হত্যা, মাজার পুরানো, মাজার থেকে মানুষ তুলে নিয়ে হত্যা করা, হিন্দু পুড়ায় দেওয়া, এইরকম সংখ্যালঘুদের উপর আক্রমণ, নানান আক্রমণ টাক্রমণ আমরা দেখলাম। সুতরাং ওই জুলাই চেতনা এবং তার পরবর্তী যে সরকার পরিচালনা এবং সরকার যেভাবে চলেছে সেটা একেবারে একসাথে যায় না। এখন আপনি আজকে তেল বেশি দামে কিনবেন, আপনি গম বেশি দামে কিনবেন, তারপর তাদের কাছে বোয়িং কিনতে হবে, ওদিকে চায়নার কাছে আপনি জেট যুদ্ধ বিমান কিনবেন। মানে নানানভাবে আমরা নানান পদক্ষেপ নিতে যাচ্ছি, এবং প্রত্যেকটা পদক্ষেপই আমরা বোধহয় নানান কারণে বাধ্য হয়ে নিচ্ছি। সুতরাং বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশ, এটা আপনি বলছেন আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ, সেটার ব্যাপারে কথাবার্তা বলতে হবে যে তার বদলে আমরা কি কি আধিপত্যের বা কি কি শোষণের শিকার হতে যাচ্ছি। এখন আপনি যদি আলোচনা করেন, ধরেন মেট্রো রেল যখন হলো, মেট্রো রেলের কস্ট নিয়ে কিন্তু অনেক, ওই একজন দেবপ্রিয় বাবু আছে না, উনি তো কত 200-250 বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে, এরকম একটা কথা বলছেন না। এবং কোথা থেকে পাচার হয়েছে, পাচার করার টাকাটা কিন্তু আমাকে বেতন দেয় সরকার, সেখান থেকে তো পাচার করতে পারে না। এটা উন্নয়ন বাজেটের টাকা পাচার হয়েছে, অথবা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে পাচার হয়েছে, অথবা ব্যাংক ঋণের নামে টাকা আমরা পাচার করে দিছি। তো এখন আপনি যে কস্ট, আমরা যদি উন্নয়নের ওইখান থেকে যদি দুর্নীতি হয়ে থাকে, উনি বলছেন যে 50% দুর্নীতি হয়েছে, তাহলে যে মেট্রো রেল হয়েছে আর এখন যে 2টা মেট্রো রেল হবে, আপনি কস্ট ডিফারেন্স দেখছেন? আগের তুলনায় প্রায় 2 গুণ 2.5 গুণ দামে করতে হবে, এবং বাংলাদেশ সরকার এটা অ্যাকসেপ্ট করতে, জাপান এটা যদি করে, জাপানের এই যে উচ্চ মূল্যের পরিকল্পনা বাংলাদেশ সরকার গ্রহণ করছে। আপনার মনে আছে যে ওই যে আমাদের যে টিপসি পোর্ট আছে, ওইখানে মহেশখালীতে যে একজন ফজল কবির সাহেব, উনি ভালো মানুষ, ওনার কোনো দুর্নীতির ব্যাপারে কোনো অভিযোগ নেই, বাট উনি ওখানে কি বললেন, এখানে অনেক বেশি দামে এসব করা হয়েছে। তারপর ওনারা যে প্রজেক্টগুলো অ্যাপ্রুভ করলেন সেগুলোর দাম 1.5 গুণ বেড়ে গেল এখন আগের চেয়ে। সুতরাং আমাদেরকে এগুলো আসলে খুঁজে দেখতে হবে যে আমরা কি কি নিয়ে সমালোচনা করেছি এবং আমরা এখন কি করছি, এবং আমাদের সামনে সব কিছু আসতেছে। সুতরাং আসার পরে আপনি দেখেন যে কি তুলনামূলক বিচারে কার সময় কি হয়েছে এবং এখন কোত্থেকে টাকাটা আসবে। আমরা আনিস আলমকে আপনার কাছে আসি। মেট্রো রেলের প্রসঙ্গে যেহেতু আসলে আজকে আরেকটা সংবাদ বের হয়েছে, সেটি হচ্ছে যে মেট্রো রেল আছে, এরকম রাস্তার তলা দিয়ে যেতে গেলে আমাদেরকে কনজেশন চার্জ দিতে হবে, কেননা আমরা ওখানে ভিড় তৈরি করছি। নিচে ভিড় ছিল বলেই কিন্তু মেট্রো রেল তৈরি হয়েছে, এবং অর্ধেকের কাছাকাছি লোক বা একটা বিরাট সংখ্যক লোক মেট্রো রেলে উঠে গিয়েছে, তারা মেট্রো রেলে যাতায়াত করে। প্রশ্ন হচ্ছে যে আপনি এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন, যে মেট্রো রেলের রাস্তা রয়েছে, এরকম কোথাও ঢুকতে গেলে কনজেশন চার্জ দিতে হবে, এরকম একটা সংবাদ এসেছে, আমরা জানি না কতটুকু সত্য না মিথ্যা। এটা যদি সংবাদ হয়ে থাকে এবং সরকার যদি এ ধরনের প্ল্যান করে থাকে, তাহলে এটা একটু অবাস্তব হবে। কারণ আমাদের দেশে রোড তো আলাদা আলাদা নাই। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যেখান থেকে বের হবেন, আপনার বাড়ি যেখানে, সেখান থেকে মাজার রোড থেকে বের হয়ে তো আপনি যদি 10 নম্বরে আসেন মেন রোডে আসার জন্য, তো তাহলে এটা কি হলো? আপনাকে তো বিকল্প রাস্তা দেয় নাই যে ওই রাস্তা দিয়ে আসো। আমারও একই অবস্থা, আমি 32 নম্বর থেকে বের হয়ে যদি এখন সোনারগাঁ মোড়ে এসে ওই রাস্তা ধরে প্রেস ক্লাবে যাই, তা আমি কোন রাস্তা দিয়ে যাব? আমাকে তো বিকল্প রাস্তা নাই। এটা হতে পারে বাণিজ্যিক এলাকা যেগুলো আছে, বাণিজ্যিক এলাকাগুলোতে ভিড় কমানোর জন্য পৃথিবীর অনেক দেশে এই যে চার্জটার কথা বলতেছেন আপনি দিচ্ছে। আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকে লন্ডনে থেকেছেন, লন্ডনে কিন্তু এই ধরনের চার্জ আছে।
উনি ওইটা এখানে প্রতিস্থাপন করতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ তো আর লন্ডনের মতো যায় নাই। উনি বাংলাদেশ 17 বছর পিছিয়ে আছে, উনি 17 বছর এগিয়ে আছেন। তো সেই জায়গায় উনি বাংলাদেশকে যদি এখনই লন্ডন চিন্তা করেন হবে না। আমাকে কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরে আসলে এক পাশ থেকে আরেক পাশের যে সংযোগকারী রাস্তা, এই রাস্তা আসলে সেইভাবে নাই। একটা রাস্তা হচ্ছে উত্তরা থেকে এয়ারপোর্টের সামনে দিয়ে এসে কারওয়ান বাজার দিয়ে সোজা চলে গিয়েছে, আরেকটা রাস্তা হচ্ছে গাবতলী থেকে মিরপুর রোড যেটাকে বলতো, সেটা দিয়ে সোজা চলে গিয়েছে। এখন মিরপুর থেকে, উত্তরা থেকে মিরপুর হয়ে, আগারগাঁও হয়ে, ফার্মগেট হয়ে, কারওয়ান বাজার হয়ে, তারপরে এই মেট্রো রেল মতিঝিল গিয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে বহু ছেলে মেয়ে তাদের বাবা মায়ের গাড়িতে আসেন, এরা সবাই কনজেশন চার্জ দিবেন। কারওয়ান বাজারে বহু সাংবাদিক, বহু ব্যক্তি তাদের গাড়িতে আসেন, তারা কনজেশন চার্জ দিবেন। কিন্তু সমস্যাটা অন্যখানে, মিরপুরের অধিকাংশ জায়গা থেকে মেট্রো রেলের যে রাস্তা, সেটা কিন্তু 3 থেকে 4 কিলোমিটার দূরে, কারণ মিরপুর একটা বিরাট জায়গা। আপনি যদি কল্যাণপুর থেকে ফার্মগেট যেতে হয়, কিংবা আপনি যদি গাবতলী থেকে ফার্মগেট যেতে হয়, অথবা গাবতলী থেকে আপনি পল্লবী যাবেন, আপনাকে মেট্রো রেলের রাস্তা দিয়ে যেতে হবে। তার মানে কি দাঁড়ালো? তার মানে ঢাকা শহরের প্রায় সমস্ত লোককে কনজেশন চার্জ দিতে হবে, কারণ বিকল্প কোনো রাস্তা তো নাই। ওইটাই বলছি, এটা প্র্যাকটিক্যাল না। যারা ওনাকে বুদ্ধি দিয়েছেন, কিংবা উনি নিজেও যদি এটা নিজ মাথা থেকে বের করেন, উনি প্র্যাকটিক্যাল ওনাকে বোঝানোর দরকার যে যেটা লন্ডনের জন্য যেটা প্রযোজ্য, সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য হচ্ছে না। প্র্যাকটিক্যালি আসলে ইম্পসিবল, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, এবং এটা করা যাবে না। হোলি ক্রস স্কুলে আদায় করা যাবে না। হোলি ক্রস স্কুলে যেই আসবে তাকে চার্জ দিতে হবে, কারণ তাকে কনজেশন চার্জ দিতে হবে। ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ, যেটাকে এখন সরকারি বিজ্ঞান কলেজ বলে, আপনি এত দুশ্চিন্তা করেন না, এটা আদায় করা যাবে না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এই ধরনের কোনো প্রোগ্রাম নিলে এটা টোটালি ফেল করবে। এবং একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই সমস্ত টিভি চ্যানেলগুলি অধিকাংশই কারওয়ান বাজার এলাকাতে, দিনের বেলা এখানে যারা গাড়ি নিয়ে যাতায়াত করবেন, অনেক পত্রিকাও আছে, অনেক পত্রিকা আছে, এরা যেখানে ওখানে গাড়ি নিয়ে যাতায়াত ভাইদেরকে চার্জ দিতে হবে। মুশকিল হচ্ছে এদের অনেকের বাসার কাছে মেট্রো রেলের কানেকশন নাই, ওনারা মেট্রো রেল ব্যবহার করতে পারবেন না। কনজেশন চার্জ যেসব সিটিতে আছে, সেটা কিভাবে গণপরিবহন কত উন্নত সেটা একটু দেখতে হবে। আরেকটু দেখতে হবে সার্কেল আছে, সার্কেল 1, সার্কেল 2, সার্কেল 3, সার্কেল 4, সার্কেল 5, সার্কেল 6 এবং 7 সার্কেল। এই সার্কেলগুলো যদি না থাকে, যখন শহরের সমস্ত মানুষ মেট্রো রেল বা গণপরিবহনকে অ্যাভেল করতে পারে, সকলে মিলে যদি উঠতে পারে, যেমন লন্ডন শহরে জোন 6 পর্যন্ত আছে, এবং জোন 5, এবং ওই জোন 5 ক্রস করার পরে 6 এ গেলে পরে বেশি পয়সা দিতে হয়। জোন 1 এ আসলে বেশি, জোন 1 এ কোন একটাতে জোন 1 এ গেলে বেশি পয়সা দিতে হয়। হ্যাঁ, তো যদি আসতে হয় জোন 1 এ আসলে, অথবা যদি গাড়ি নিয়ে আসেন, যেহেতু আপনার কাছে অনেক পাবলিক ট্রান্সপোর্ট আছে, এমনকি রেলেও কিন্তু রেলের ভাড়া জোন ক্রস করলে ভাড়া বেড়ে যায়। তো সেখানে কিন্তু সকলেরই রেল স্টেশনে যাওয়ার মতো কাছাকাছি দূরত্বে স্টেশন আছে, কিন্তু যে শহরে সকলে রেলে ওঠার মতো স্টেশন নাই, সেই শহরে রেলের রাস্তায় ঢুকে পড়লে যদি টাকা দিতে হয়, এটা অবাস্তব হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস তো সবাই, যে কদিন ধরে যেটা চলছিল এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ, এটা তো খুব ভালো ছিল। আমার মনে হয় এটা তারা জোরদার করলে। এখানে একটা অসুবিধাজনক জায়গা রয়েছে। এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু এআই পথচারীদের কন্ট্রোল করে না। পথচারীরা যখন জেব্রা ক্রসিং এ যখন লাল বাতি জ্বলে, যখন পথচারীদের পার হওয়ার কথা না, তারা কিন্তু তখনও পার হতে থাকেন, এবং ওই সময় গাড়িগুলিকে তারা বাধাগ্রস্ত করেন। এবং ঢাকা শহরের অধিকাংশ যানবাহন এখন কিন্তু ব্যাটারি চালিত রিক্সা। সেই ব্যাটারি চালিত রিক্সাকে ধরার জন্য এআইয়ের কোনো ব্যবস্থা নাই, তারা কিন্তু যত্রতত্র আইন ভাঙছে। তারপরও গাড়িগুলোকে ধরুক, একটু শৃঙ্খলা আসুক। কিন্তু আইন কি সবার জন্য প্রযোজ্য না? বৈষম্যের ঠাঁই নাই না। জুলাই চেতনা কি এটাই ছিল না? যারা ওই ট্রাফিক আইন লঙ্ঘন করছে, যে জনগণ, তাদেরকে ফিজিক্যালি ধরে আইন করুক। তাহলে তো আর এআই তাদেরকে ধরতে পারছে না, পুলিশের দাঁড়িয়ে থাকতে হবে। এআই শুধু গাড়ি ধরুক, আর ওদেরকে ট্রাফিক পুলিশ ধরুক। তাহলে এআইও থাকবে, পুলিশও থাকবে নিচে, তাহলে এআই দিয়ে তো আমাদের লাভ হচ্ছে না। না, আপনি যেটার জন্য সমস্যা মনে করছেন আর কি, যে রাস্তায় ঘাটে যখন মানুষ করছে, তো একদম না। কিন্তু ব্যাটারি চালিত রিক্সা কি একই যানবাহন নয়? সে যদি আইন ভাঙে, তার শাস্তি হবে না? তার তো লাইসেন্সও নাই, তার রুট পারমিটও নাই, তার কাগজ যে পুলিশ নিয়ে যাবে সেই কাগজও নাই, সিট তুলে নিয়ে যেতে হয়। তো পুলিশ কি আইন ভাঙলে পরে সমস্ত সিট নিয়ে জমিয়ে রাখবে?
হ্যাঁ, আবার এগুলো নিয়ে ভাঙলে তখন আবার আমাদের মানবিক কান্না হয় যে এভাবে শেষ তা আমরা যাই হোক, আমরা আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন পুষ্টি নিবেদিত চলমান। আমরা প্রসঙ্গ বদল করেছি এবং আমরা কিছু কিছু বিষয়ে আসলে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করছি, উত্তর আরো খুঁজতে থাকবো বিরতির পর। বিরতির পর ফিরে এলাম পুষ্টি নিবেদিত চলমান দেখার জন্য এবং আনিস আলমগীর আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আমরা একটু আগেই ঢাকা শহরের কনজেশন এবং এইসব বিষয় নিয়ে কথা বলছিলাম এবং একই সাথে আমরা এটাও বোঝার চেষ্টা করছিলাম যে এআই ভিত্তিক যে ট্রাফিক সিস্টেম সেটা আমাদেরকে কতটুকু উপকৃত করলো। আপনার কি মনে হয় আসলে এই মুহূর্তে, এই যে জুলাই মাস এবং জুলাই নিয়ে যে অনেক কথাবার্তা হচ্ছে, এর মধ্যে আমরা দেখলাম যে একজন সংসদ সদস্যকে তার নিজের দলের লোকের আক্রমণ করছেন। সেই সংসদ সদস্যকে আসলে কোনো কিছু ভুল বলেছিলেন? আপনি নাম বলবেন না, আমার মনে হয় নাম উল্লেখ না করে আমরা বলি। কেন, অসুবিধা কি? নাম বলতে চান আপনি, বলেন। আর এটা তো টক শোতে গেছে, এটা তো সবাই দেখেছে। ও সবাই দেখে, Public. ঠিক আছে, বলেন। এটা তো পাবলিক গেছে। এটা নিরুপর চৌধুরীকে আক্রমণ করছে তার দলের লোক এবং বাইরের লোকও, বিশেষ করে জামাত শিবিরের লোকজন বেশি আক্রমণ করছে। তারা বলতে চাচ্ছে নিরুপর চৌধুরী দুইটা কোশ্চেন করেছিল এখানে, যে স্নাইপার দ্বারা যে এখানে আক্রান্ত হয়েছিল জুলাইতে, সে তারা কারা ছিল। আরেকটা কোশ্চেন তুলেছেন, এটা ডিজাইন কিনা, ওনাকে প্রশ্ন করেছিল। উনি বলল যে ডিজাইন তো অবশ্যই করে, কিন্তু এটা ষড়যন্ত্রমূলক কিনা আমি বলতে পারি না। যে নীলুফা চৌধুরী যেটা বলেছেন এটা কিন্তু নতুন কিছু বলবেন না। প্রফেসর ইউনূস তো মেটিকুলাস ডিজাইন বলেছেন, সেটাই বলছিলাম, এটা পুনরাবৃত্তি করেছেন। আর স্নাইপার খুঁজেছিলেন তো সাখাওয়াত সাহেব, তারই উপদেষ্টা। তার উপদেষ্টা ডক্টর ইউনূস নিজে এটাকে বলেছেন ডিজাইন ওয়েল মেটিকুলাস, এবং এটার উনি আবিষ্কারও করেছেন ইয়েদের, এটা কি বলে, মাস্টার মাইন্ড। তার মানে কি, উনি তো সেই কথা দুজন কো ডিজাইনারকেও সেদিন সামাজিক ব্যবসায় মানে অনুষ্ঠানে নিয়ে আসলেন। একজন কো ডিজাইনার তাকে খালি ফোন করতো, ডাকতো, আরেকজন কো ডিজাইনারকে তো তিনি রীতিমতো মহৎ একজন ব্যক্তিতে পরিণত করেছেন। আপনি তো সবই জানেন। তো তাহলে নীলুফার চৌধুরীর অপরাধ আমি কি? সেই জায়গায় আজকে আমি লিখলাম যে নীলুফা চৌধুরী নতুন কি বলেছে। এটা তো প্রথমত তাহলে ইউনূসকে ধরো, ইউনূস যে বলেছে এটা ডিজাইন, তাহলে এটা যদি ডিজাইন না হয় তাহলে ইউনূস দায়ী হবে যে এটা এরকম একটা এত বড় একটা মেটিকুলাস ডিজাইন। আর স্নাইপারের কথা বলছে, সেটা সাখাওয়াত সাহেব 5 তারিখেও বলছে যে ওনাকে বলছে যে এই আপনি এদিকে আসবেন না স্যার। হ্যাঁ, ওনার সাক্ষাৎকারে বলেছেন যে এদিকে আসবে না, 5 তারিখের ঘটনা। এবং ওটার উনি দায়িত্ব নেওয়ার পরও আবারও বলেছেন যে স্নাইপার কারা ছিল, এরকম একটা বয়ান ওনার ইয়েতে গেছে। তাহলে এখানে এটা কোথায় হলো? এটা নতুন, আমি তো নতুন কিছু দেখছি না। দুইজনই বলেছেন, আরো একজন বলেছিলেন, আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। তো 3 জনের কথাই নিরুপা চৌধুরী জাস্ট এখানে পুনরাবৃত্তি করেছেন। তো এই জায়গায় যদি তাকে আক্রমণ করা হয়, যারা তাকে আক্রমণ করছে তারা এটা হয় তারা অতীত ইতিহাস দেখে নাই, কিংবা নীলুপা চৌধুরীর প্রতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও তো তার সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র সংগ্রাম করবেন। একদম সেই জায়গা পরিকল্পনা ছাড়াই ছিল হয়েছিল। আমি তৃতীয় যে বিষয়টা বলতে যদি চাচ্ছি, পরিকল্পনা থেকে থাকে, মনি আপার দোষ কি? সেটাই তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলছি, তৎকালীন পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য। এই যে মামলা হচ্ছে, ওইখানে বলছে আন্দোলনের সময় বহু ভিডিও ফুটেজে দেখা গেছে কোন কোন ভবনের ছাদ থেকে, দূরবর্তী স্থান থেকে দূরবীন সহ রাইফেল, স্নাইপার দিয়ে আন্দোলনকারীদের টার্গেট করা হয়েছে, যে কোনো রকম শব্দ ছাড়া দূর থেকে মাথায় ঠিক মাঝখানে গুলি লেগে লুটিয়ে পড়ার অসংখ্য ঘটনা ঘটেছে, যা সাধারণ পুলিশের অ্যাকশন ছিল না। মনিয়াপার ঠিকই এই অমীমাংসিত কথা বলেছেন এবং উনি এটা মীমাংসা করতে বলছেন, এটাকে রহস্য উদ্ঘাটন করতে বলছেন। রহস্য উদ্ঘাটন করতে বলে তো অন্যায় কিছু না। কারা স্নাইপার তাহলে এই ছিল, তাহলে সে রহস্য উদ্ঘাটন করেন। যে স্নাইপার ছিল না সেটাও তাহলে বলেন, মানুষের যে জনমনে যে কথাটা উঠছে, বা আপনাদের এটা কি বলেন, ব্রিগেডিয়ার সাখাওয়াত যে প্রশ্নটা তুলেছে, পুলিশের মনে যে প্রশ্নটা উঠেছে, এগুলো নিরসন হওয়া উচিত। তো সেগুলো অন্তর্বর্তী সরকার কেন খোঁজে নাই? অন্তর্বর্তী সরকার খুঁজবে কি? অন্তর্বর্তী সরকার তো নিজে বলছে এটা ডিজাইন। এখন এসে অন্তর্বর্তী সরকার যাওয়ার পর বলতেছে এটা ডিজাইন কিভাবে হইলো? নীলুফার তুমি কেন এই কথা বলো? তুমি ফেসিবাদের দোসর, তুমি অমুক আর তমুক। আচ্ছা, এটা আমি অন্য বিষয় একটু বলতে চাই। একই যাত্রায় পৃথক ফল কেন হচ্ছে? ডক্টর ইউনূস যখন ডিজাইন বলেন কোনো অপরাধ নাই, নীলুফার মনি বললে অপরাধ হয়? তখন তো ক্ষমতায় ছিলেন, সুতরাং আপনি মেটিকুলাস ডিজাইন করলেন বা মাস্টার মাইন্ড যাই বললেন, সব আপনার ক্রেডিট হিসেবে বলছেন। আর এখন যেহেতু ক্ষমতায় নেই, সেই কারণে এই আক্রমণের মধ্য দিয়ে আমরা কি প্রমাণ হয়?
নীলুফার আপার প্রতি আক্রমণ এটা প্রমাণ করে যে নীলুফার আপা একটা আতে ঘা লাগছে কারো কারো। এটা বাংলা শব্দ আছে না, আতে ঘা লাগা। কার আতে ঘা লাগে? যারা এইসব করেছে নিশ্চয়ই তাহলে তারা মনে করতেছে যে এরকম ঘটনা ঘটছে এবং এই ঘটনা ঘটার বিষয়টা নীলুফার প্রকাশ করে দিচ্ছে। সুতরাং আমাদের জন্য এখন বিপদ। কারণ এটা যখন ব্রিগেডিয়ার সাখাওয়াত বললেন, ডক্টর ইউনূস বললেন, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বললেন, আরও অনেকে বলছেন যে এই সশস্ত্র সংগ্রাম অমুক তমুক প্রস্তুত ছিল হ্যান তেন। তো 7.62 স্নাইপার রাইফেল এবং ওই যে যেটা সাক্ষাৎকারে উনি বললেন ওটা ক্যান্টনমেন্ট জাহাঙ্গীর গেট থেকে বের হয়ে উনি মহাখালীর দিকে যাচ্ছিলেন, তখন তার এজেন্সির লোকেরা তাকে বলছে, আসিফ নজরুল এরকম একটা কথা বলছে, তাকে নাকি ফোন করেছিল, উনিও একটা সাক্ষাৎকারে এটা বলেছেন। তো এই যে আপনি আসিফ নজরুল বললে অসুবিধা নাই, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত বললে অসুবিধা নাই, তারপরে জনাব ইউনূস বললে অসুবিধা নাই, তো মনিয়াপার দোষ হচ্ছে না? মনিয়াপার কোনো দোষ নেই, মনিয়াপার রাইট কথা বলছেন। এখন দোষটা হচ্ছে যে যারা মনিয়াপার বিরুদ্ধে এই যে বিষোদ্গার করছেন তাদেরকে দেখতে হবে যে তারা কারা, এবং নিশ্চয়ই তারা ডিফেন্ড করতে চান। এইসব কথা আলোচনা করা যাবে না, আমরা যা করছি। তার মানে স্নাইপার রাইফেল ছিল, স্নাইপার রাইফেল নিয়ে একটা গ্রুপ কাজ করেছে। মনিয়াপা কিন্তু উদাহরণ দিয়েছেন একটা। উনি ওই আন্দোলনের সময় ওনার বাসায় ঢাকা কলেজের এক ছেলে খেতে এসেছিলেন, বলছে আপনার বাসায় ভাত আছে কিনা। সে বললো যে আমরা ভাত খেতে পাচ্ছি না, কিন্তু খাবারের অভাব নাই, কোথা থেকে খাবার আসছে আমরা জানি না, খাইতে পারতেছি কিন্তু ভাত খেতে পারছি না আমি কদিন ধরে। তো ভাত খেতে এসে এই ছেলেটা বললো যে তার সঙ্গের একটা ছেলেকে মেরে ফেললো, এই যে মারলো, বলে যে হঠাৎ পড়ে গেল, আমরা জানিও না কিভাবে আসলো, কোনো গুলির আওয়াজ নাই, কিছুই নাই, এই ছেলে কিভাবে পড়ে গেল, এবং এই ছেলেকে চিনি না। বলে যে আমরা মিছিলে যে শরীক হলাম, অভিজ্ঞতার কথা বলেছেন, আমরা অনেককে চিনি না। একটা শেষ প্রশ্ন করে অনুষ্ঠানটা আজকে শেষ করতে চাই, একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাজেট হয়ে গিয়েছে, বহু প্রতিষ্ঠান আগের চাইতে বেশি কর দিবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের প্রতিষ্ঠানকে 2029 সাল পর্যন্ত কর মাফ করিয়ে রেখে গিয়েছেন। উনি কিন্তু নির্বাচিত সরকার না, উনি নিজের কর মাফ করিয়ে দিয়েছেন এবং বাজেট তার ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কর আদায় করতে পারছে না, কারণ 2029 সাল পর্যন্ত উনি কর অবকাশ নিয়ে নিয়েছেন এমন একটা প্রতিষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠানটা লাভজনক এবং যে প্রতিষ্ঠানে জনগণই ঋণ নেয়, জনগণই পয়সা শোধ করে, জনগণ সেইটার ভ্যাট দিবে, ট্যাক্স দিবে, সেটা উনি বন্ধ করে দিয়ে গেছেন। অনৈতিক কাজ, মানে এক কথায় এটা অনৈতিক কাজ করেছেন। এবং উনি তো একটা উদাহরণ না, ওনার তো অনৈতিক কাজের ডজন উদাহরণ আপনি বের করতে পারবেন। এখন এই সরকার, ওই যে সরকারের পক্ষে তো এখন নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। সম্ভব হতো যদি সরকার আরো মানে কঠোরভাবে জিনিসগুলোকে দেখতো। কারণ ডক্টর ইউনূসের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের বোধহয় একটা নমনীয় মনোভাব আছে এবং তারা ইউনূস সাহেবের বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন এটা আমি প্রত্যাশা করি না। সুতরাং আপনি 29 সাল পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। এই জন্য তাকে বলা হয় বিশ্ব বাটপার। বিশ্ব বাটপার, আমরা এই পর্যায়ে এসে আজকের পুষ্টি নিবেদিত চলমানের জবনিকা টানছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে এই আশা পোষণ করছি। একটাই কথা, সেটি হচ্ছে এখনো আসলে ওই অর্থে জুলাইয়ের যে চেতনা, অর্থাৎ বৈষম্যহীন একটি সমাজ, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারি না, এটা হয়তো দীর্ঘ সময় লাগবে। তবে কিছু ক্ষেত্রে বৈষম্য খুবই পীড়াদায়ক, যার মধ্যে একটি হচ্ছে আপনি কর দিবেন না কিন্তু অন্যদেরকে কর দিতে আপনি উৎসাহ দিবেন। তুমি করলে ফাইন, নাকি তুমি করলে আইন, আমি করলে ফাইন, মানে আমি যা করি সব কিছু ঠিক আছে আর তুমি করলে কোনো কিছু ঠিক নাই। উনি কর মাফ করালে সেটা হচ্ছে কোনো অসুবিধা নাই, আর অন্যদের বেলায় 2029 পর্যন্ত কর মাফ করার কি কোনো সুযোগ আছে? প্রশ্ন থাকলে আপনাদের কাছে চিন্তা করতে থাকেন। আগামী সপ্তাহে রবিবারে যদি আবার দেখা হয় তাহলে নিশ্চয়ই আমরা নতুন কোনো বিষয় নিয়ে অথবা এরকম কোনো বিষয় নিয়ে কথা বলবো। আজকের মতো পুষ্টি নিবেদিত চলমান থেকে বিদায় নিচ্ছি।